প্রথম অধ্যায় ছিল সূচনা, তাই না? ইন্ট্রোডাকশন। এই অধ্যায়ে আমরা একটু দেখে নিই যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থায়নের স্বরূপ বা ধরন ব্যাখ্যা করতে পারবে, ব্যবসায় অর্থায়ন ও সরকারি অর্থায়নের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করতে পারবে, অর্থায়নের কার্যাবলী বিশ্লেষণ করতে পারবে। এই তিনটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তবে এক নাম্বারটা বিশ্লেষণ মানে ভালো করে আমরা যদি পড়তে পারি তো 2 নাম্বারটা আমরা এমনিতেই পারবো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আজকে যে বিষয়গুলো আলোচনা করব সবই ইম্পর্টেন্ট, তো এগুলাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর এমসিকিউ বলো আর হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্ন বলো প্রতি বছরে এসে থাকে। তো আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে অর্থায়নের স্বরূপ। ইংরেজিতে বলা হচ্ছে নেচার অফ ফিন্যান্স বা ফাইন্যান্স, যেটাই বলি। অর্থায়নের স্বরূপ বা ধরন বা প্রকৃতি, অর্থাৎ অর্থায়ন কি কি ধরনের হতে পারে, কি কি রূপে হতে পারে সেটা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়টি অর্থায়ন দেওয়া আছে, অর্থায়নের পদ্ধতিগুলো দেওয়া আছে এখানে 5টি, তাই না? 5টি স্বরূপ দেওয়া আছে। আচ্ছা, অর্থায়নের ক্ষেত্র বা পরিধি, পরিধি তোমরা বুঝো মানে আওতা বা এটার কত দূর পর্যন্ত যেতে পারে সেটি। অর্থায়নের পরিধি কিন্তু অত্যন্ত ব্যাপক। এটা আমাদের ব্যক্তিগত জীবনে অর্থের দরকার, পারিবারিক জীবনে অর্থের দরকার, সামাজিক জীবনে অর্থের দরকার, রাষ্ট্র বা একটি দেশের জন্য অর্থের দরকার। কারণ অর্থ ছাড়া আমরা কিছুই করতে পারি না। অর্থ সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ এই জন্য বলা হচ্ছে যে এর আওতা বা এর পরিসর অত্যন্ত ব্যাপক। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অর্থায়নটা কাদের জন্য দরকার? প্রথমে একটা পরিবারের জন্য বা পারিবারিক অর্থায়ন। তাহলে পারিবারিক অর্থায়ন বলতে অর্থায়ন তো আমরা কি শিখেছি? অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ করা। তাহলে একটি পরিবার তাদের যে ব্যয়গুলো আছে সেই ব্যয়গুলো মেটানোর জন্য যখন অর্থ সংগ্রহ করে তখন সেটাকে বলা হচ্ছে কি পারিবারিক অর্থায়ন। এখন একটি পরিবার কিভাবে অর্থ সংগ্রহ করবে, কোথা থেকে অর্থ সংগ্রহ করবে? অর্থাৎ তাদের যে আয় হবে, একটি পরিবারের যারা সদস্য থাকবে তাদের দ্বারা, তাদের পরিশ্রমের দ্বারা যে আয় হবে সেই আয় থেকেই তারা কিন্তু অর্থ সংগ্রহ করবে। যেমন ব্যবসা করতে পারে, তারা কোনো চাকরি করতে পারে, তারা এগুলা থেকে তাদের আয় হবে। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে সুন্দর করে বলবো যে পারিবারিক অর্থায়ন হলো পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করা। কি বলেছি? পারিবারিক অর্থায়ন হলো পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করা, সেই আয় কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয় তা নির্ধারণ করাকে বোঝায়। তাহলে আমরা আরেকবার বলবো যে পারিবারিক অর্থ হলো পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করা, অর্থাৎ কোথা থেকে আয় আসবে এবং কি পরিমাণ আমাদের অর্থ দরকার হবে। সেজন্য বলছে পারিবারিক অর্থায়ন হলো পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করা, সেই আয় কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের মঙ্গল হয় তা নির্ধারণ করাকে বোঝায়। আমরা সংক্ষেপে এটাও বলতে পারি একটি পরিবারের ব্যয় নির্বাহ করার জন্য কোন কোন উৎস থেকে আয় বা অর্থ সংগ্রহ করা যায় সেটাকে বলা হচ্ছে পারিবারিক অর্থায়ন। আচ্ছা, এই পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে দুইটা দিক আমরা অলরেডি পেয়েছি। একটা হচ্ছে ব্যয়ের খাত, খাত মানে কি কোথায় কোথায় ব্যয় হয়, আর একটা হচ্ছে আয়ের খাত মানে কোন কোন জায়গা থেকে আয় করতে পারে বা কোন কোন জায়গা থেকে অর্থ সংগ্রহ করতে পারে। আমরা যদি বলি তো ব্যয়ের খাতগুলা কি কি হতে পারে? টিভি কিনবো আমার পরিবারের জন্য, ফ্রিজ কিনবো, গাড়ি দরকার, গাড়িতে চড়বো, গাড়ি দরকার, তাহলে গাড়ি কিনবো। গৃহ, একটি বাড়ি দরকার, বাড়ি দরকার, তাই না? তো গৃহ নির্মাণের জন্য ব্যয়, গাড়ি ক্রয়ের জন্য ব্যয়, ফ্রিজ ক্রয়ের জন্য ব্যয়, টিভি ক্রয়ের জন্য ব্যয়। আমি 4টি বলেছি, আরেকটা কেউ নতুন করে বলো তো, কারোর মাথা থেকে বের হয় কিনা এই 4টার বাইরে যে পরিবারের ব্যয় হয়? অসাধারণ। আর আরেকটা? পড়াশোনার খরচ। হ্যাঁ, সুন্দর। আর কেউ? মাসিক বাজার। অসাধারণ, অসাধারণ, সুন্দর। তাহলে কিন্তু আমরা আরো নতুন তোমাদের কাছ থেকে পেয়ে গেলাম, জানুন তোমরাই জানো যে একটা পরিবারের আরো কিন্তু অনেক ধরনের ব্যয় আছে। পোশাক আশাক কেনার জন্য,
তারপরে ওই যে তুমি চিকিৎসা বললা, বাজার বললা, বাজার খরচ বললা, আরেকটা যেন কি বলছিলা? পড়াশোনার খরচ। পড়াশোনার খরচ। তাহলে কিন্তু আমরা অলরেডি একটি পরিবারের জন্য প্রায় আমি বলেছি কয়টা, 4টি, আর তোমরা বলেছো 3টি, সুতরাং 7টি ব্যয়ের খাত আমরা পেয়ে গেলাম। এইগুলা এই এই খাতগুলোতে একটি পরিবার ব্যয় করতে পারে। এবার তাহলে আয়ের খাতগুলো কি কি হতে পারে? একটা হচ্ছে আমার বেতন। বেতন, যদি জব করি তাহলে বেতন, যদি বিজনেস করি তার থেকে আমাদের কি প্রফিট, তার যে লাভের মুনাফা অংশ। বা লাভের অংশ। আর এখন মনে করো যে আমাদের আরো কিছু উৎস আছে, যেমন আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা নিতে পারি, ধার নিতে বাড়ি পারি। ভাড়া হতে পারে। হ্যাঁ, বাড়ি ভাড়া হতে পারে। পরিচিত ব্যক্তিদের কাছ থেকে আমরা নিতে পারি, বন্ধু বান্ধবদের কাছ থেকে নিতে পারি। তাহলে আমি বলছি আত্মীয় স্বজনের কাছ থেকে নিতে পারি, পরিচিত ব্যক্তিদের কাছ থেকে নিতে পারি, বন্ধু বান্ধবদের কাছ থেকে নিতে পারি। আর তোমরা বলছো বাড়ি ভাড়া হতে পারে, বেতন পরিবারের সদস্যদের, তাহলে এটা বলতে হবে যে পরিবারের। তাহলে কি দেখো, অনেকগুলো তোমরাই বলে ফেলেছো, আত্মীয় স্বজন, পরিচিত ব্যক্তি, বন্ধু বান্ধব। আর বলতে চেয়েছি আরেকটি উৎস আমাদের জন্য আছে, সেটা হচ্ছে ব্যাংক। আমাদের যখন অর্থের দরকার হবে তখন আমরা যে কোনো ব্যাংকে গিয়ে, বাণিজ্যিক ব্যাংকে গিয়ে অর্থ নিতে পারি। আবার গ্রাম্য মহাজনের নাম শুনেছো নিশ্চয়ই, তো এই গ্রাম্য মহাজনের কাছ থেকে আমরা অর্থ সংগ্রহ করতে পারি। তাহলে দেখো আয়ের খাত বা অর্থ সংগ্রহের খাতগুলো আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে কি এই যে পারিবারিক অর্থায়ন কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেলেছি। এখানে ছিল বেসিক্যালি 3টা জিনিস, একটা হচ্ছে সংজ্ঞা ছিল, আর পরিবারের আয়ের উৎস কোনগুলো ছিল, ব্যয়ের উৎস কোনগুলো ছিল। আমরা আশা করি এটা পারব। নেক্সট হচ্ছে আমাদের সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন বলতে কি বোঝায়? একটি দেশের সরকারের জন্য সরকারের যে অর্থ সংগ্রহ করে, সরকার যে অর্থ সংগ্রহ করে তাকেই তো সরকারি অর্থায়ন বলে। তবে সরকারি অর্থায়ন কেন করা হয়? একটি দেশের জন্য যে ব্যয় হবে, দেশের উন্নয়নের যে ব্যয় হবে, সেই ব্যয়টাকে নির্বাহ বা সেই ব্যয়টাকে মেটানোর জন্য সরকার অর্থায়ন করে থাকে। এজন্য বলা হচ্ছে সরকারি অর্থায়ন বলতে সরকারের বার্ষিক ব্যয়, বার্ষিক মানে 1 বছরের বার্ষিক ব্যয় কোন কোন খাতে কি পরিমাণে হবে এবং সেই অর্থ কোন কোন উৎস হতে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাকে বোঝায়। তাহলে একটি দেশের সরকার 1 বছরে কোন কোন উৎস থেকে কি পরিমাণ অর্থ সংগ্রহ করবে এবং কি পরিমাণ অর্থ ব্যয় করবে তা নির্ধারণ করাকে সরকারি অর্থায়ন বলে। পারবো না আমরা? আচ্ছা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটি, সেটি হচ্ছে একটি দেশের সরকার সর্বপ্রথম কি নির্ধারণ করে? আয় নির্ধারণ করে না ব্যয় নির্ধারণ করে? ব্যয় ব্যয় নির্ধারণ করে। সুন্দর। তাহলে একটি দেশের সরকার সর্বপ্রথম ব্যয় নির্ধারণ করে, ব্যয় নির্ধারণ করে তারপরে তারা আয় নির্ধারণ করে, যে আমার এত কোটি টাকা ব্যয় হবে, এই এত কোটি টাকা ব্যয় করতে হলে আমার এখন এত কোটি টাকা আয় করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে বাজেট। আমরা সরকারের কথা বললে এখানে বাজেটের কথা আসতে হবে। বাজেট কোথায় পেশ করা হয়? জাতীয় সংসদে। জাতীয় সংসদে। কে পেশ করে? প্রধানমন্ত্রী। না, অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী। কারণ অর্থমন্ত্রী কিন্তু আমাদের দেখো অর্থের সাথে মিল আছে, আমাদের সাবজেক্টের সাথে মিল আছে। এজন্য অর্থমন্ত্রী একটি দেশের বাজেট পেশ করে। কখন পেশ করে? জুন মাসে, জুন মাসের শেষে, জুনের 30 তারিখে অথবা জুন জুলাই বলে। আমাদের আর্থিক বছর কি সবসময় কিন্তু জুন জুলাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অনেক কিছু জেনে ফেলেছি এখানে। তাহলে বাজেটের কথা যখন বলেছি, বাজেট হচ্ছে 2 ধরনের, সাধারণত 3 ধরনের, তো আমরা এখানে আলোচনা করব 2 ধরনের। একটা হচ্ছে ঘাটতি বাজেট আর একটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট। আচ্ছা, 3 ধরনের বলে ফেলেছি যখন বলেই ফেলি। আর একটা হচ্ছে তোমার হচ্ছে ব্যালেন্স বাজেট, মানে কি বলে এটাকে বাংলায়, মানে সুষম বাজেট, রাইট? তো ব্যালেন্স বাজেট বা সুষম বাজেট, এই 3 ধরনের বাজেট হচ্ছে আমাদের। তাহলে ঘাটতি বাজেট বলতে বোঝায় যে বাজেটে আমাদের ব্যয়ের পরিমাণ বেশি, আয়ের পরিমাণ কম। উদ্বৃত্ত বাজেট বলতে বোঝায় যে বাজেটে আমাদের আয়ের পরিমাণ বেশি, ব্যয়ের পরিমাণ কম। হ্যাঁ, সুষম বাজেট বলতে বোঝায় আয় ব্যয় সমান। এখন বাংলাদেশের বাজেট সবসময় কেমন হয় কে বলতে পারবে? ব্যয় বেশি। বাংলাদেশের বাজেট সবসময় ব্যয় বেশি হয়। এটা কি আমাদের জন্য খারাপ না ভালো? খারাপ।
খারাপ, সবাইকে একমত না, কিন্তু আমি একমত না, কারণ বাংলাদেশের বাজেট সবসময় ঘাটতি বাজেট হয় ভালো। ব্যয় ব্যয় যদি তোমার বেশি হয় তাহলে তুমি বাইরের কান্ট্রি থেকে পাবা, অনুদান পাবা, বাইরের কান্ট্রি থেকে লোন পাবা। যেমন আমাদেরকে এই লোনগুলো সাধারণত দিয়ে থেকে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের নাম শুনেছো? সেই বিশ্ব ব্যাংক আমাদেরকে লোন দেয়। আমাদেরকে লোন দেয় হচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক, যেটাকে আমরা ইংলিশে বলি এডিবি, মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। মনে রাখতে হবে এগুলো, এগুলো বইয়ে আছে। এডিবি তে কি বোঝায়? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আমাদেরকে লোন দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যেটাকে আমরা বলি সংক্ষেপে IMF, অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আমাদেরকে লোন দেয় আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এরা আমাদেরকে বিভিন্নভাবে লোন দিয়ে থাকে। আমরা যখনই আমাদের বাজেটটা ঘাটতি থাকবে তখন এরা আমাদেরকে লোন দিবে, কিন্তু তোমার উদ্বৃত্ত বাজেট থাকলে তোমাকে লোন দিবে না। এই যে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, মনে রাখতে হবে। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ, সমাজ কল্যাণ, এটা আমরা মনে রাখবো। তাহলে সরকারি অর্থায়নের একটি মূল লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ। এবার আসবো সরকারি অর্থায়নের খাত, ব্যয়ের খাত এবং আয়ের খাত, এই দুটি বিষয় নিয়ে আমরা এটা শেষ করে দিব। এখন দেখো সরকারি অর্থায়নের ব্যয়ের খাতগুলা কি কি? রাস্তা তৈরি করতে হবে, রাস্তাঘাট, সেতু নির্মাণ করতে হবে, পদ্মা সেতু করতে হচ্ছে, তাই না? সরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হয়, সরকারি হাসপাতাল তৈরি করতে হয়, আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষাদের জন্য অর্থ ব্যয় করতে হয়, সামাজিক অবকাঠামো উন্নয়ন, সামাজিক যে অবকাঠামো গুলো ওই যে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এগুলাকে বলা হয় অবকাঠামো। তো এগুলো উন্নয়ন করতে হয়, এই জন্য সরকারকে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। আরেকটা জিনিস দেখো, আইন শৃঙ্খলা প্রতিরক্ষা, যদি ইফ মানে কি, যদির জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করে। যদি বাংলাদেশে যুদ্ধ বাধে তাহলে সেনাবাহিনী কাজে যুদ্ধ করবে। যদি বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল হয়ে যায় সেনাবাহিনী তার দায়িত্ব নেবে। যদির জন্য এই সেনাবাহিনীর পিছনে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে। তো তারা হচ্ছে প্রতিরক্ষা। এই যে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিডিআর, তারপরে আর যারা আছে সবকিছু হচ্ছে তাদের জন্য কিন্তু অনেক অর্থ বাজেট দিতে হয়। এইগুলা ছিল আমাদের ব্যয়ের খাত। এবার আয়ের খাত আসি আমরা। তাহলে একটি সরকার আয় করতে পারে কোথা থেকে? আয়কর। আয়কর কি? আমরা যে বিজনেস করছি, জব করছি, আমাদের একটা লিমিট আছে। সে পুরুষদের জন্য বছরে 2,50,000 টাকা যারা ইনকাম করলে, তার বেশি 2,50,000 টাকার বেশি ইনকাম করলে তারা কি, তাদেরকে কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। মহিলাদের জন্য 2 লক্ষ টাকা, এভাবে আমাদের নির্ধারণ করা আছে। এই যে আয় করলাম সেখান থেকে ট্যাক্স দিতে হবে সরকারকে, সেটা হচ্ছে আয়কর। আর হচ্ছে মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর কিন্তু তুমি আমরা সবাই দিচ্ছি। তো কিরকম মূল্য সংযোজন কর? যেটাকে আমরা ভ্যাট জানি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমি একটু কলম কিনবো, এই কলমের সাথে কিন্তু সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার জন্য এর সাথে এই মূল্যের সাথে মানে সেটা যোগ করা আছে। যেমন কলমের দাম 5 টাকা, সাপোজ ধরো কলমের দাম হচ্ছে 4 টাকা, এর সাথে উৎপাদন করতে বা এর প্রফিট যোগ করে 4 টাকা আসে, এর সাথে সরকারকে যে ট্যাক্স দিতে হবে সেটাও কিন্তু অ্যাড করা আছে, ধরো 1 টাকা, সব মিলে হচ্ছে 5 টাকা। এরকম প্রতিটা পণ্যের সাথে ট্যাক্স যুক্ত করা থাকে। তো সেটাই হচ্ছে আমাদের মূল্য সংযোজন কর। তারপর হচ্ছে আমদানি শুল্ক। আমরা যদি বাইরের দেশ থেকে অর্থ নিয়ে আসতে চাই তাহলে সরকারকে এক ধরনের বাধ্যতামূলক কর দিতে হয়। রপ্তানি করতে গেলেও ঠিক একই রকম, সেটাকে বলা হচ্ছে আমদানি রপ্তানি শুল্ক। সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, এগুলো বিক্রি করে, ট্রেজারি বিল বিক্রি করে সরকার অর্থ সংগ্রহ করতে পারে। আবার বাইরের অনুদানের কথা বলেছি, সেখান থেকে অর্থ সংগ্রহ করতে পারে, বাইরের দেশ থেকে ঋণ নিতে পারে। এগুলো হচ্ছে সরকারি অর্থায়নের আয়ের উৎস। বুঝতে পেরেছ আশা করি। 9 নম্বরে চলে যাচ্ছি, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। অব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থায়ন বলতে আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে বিউটি পার্লার। আমি যে একটা অসুন্দর মানুষ, বিউটি পার্লার কি আমাকে নিবে? বিউটি পার্লারে গেলে কিন্তু বের হয়ে আসলে অসাধারণ দেখা যাবে, স্মার্ট ছেলে দেখা যাবে, ঠিক আছে? তো সেই বিউটি পার্লার এরা কিন্তু অ্যাকচুয়ালি বিজনেস, এদের মূল উদ্দেশ্য বিজনেস করা নয়। এদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা দেওয়া। সেলুন, হাসপাতাল, এতিমখানা, এগুলার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে সেবা দেওয়া।
আর তার বিনিময়ে কিছু অর্থ তারা নিবে, কারণ এমনিতে তো আর চলবে না, অর্থ তো তাদের দরকার। সুতরাং কিন্তু তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি প্রফিট অর্জন করা নয়, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেবা প্রদান করা। এজন্য বলছে অব্যবসায়ী প্রতিষ্ঠান যেমন হাসপাতাল, এতিমখানা, বিউটি পার্লার, সেলুন, তাদের তহবিল সংগ্রহ ও এর সুষ্ঠু ব্যবহার করার প্রক্রিয়াকেই অব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থায়ন বলে। তাহলে আরেকবার বলছি, অব্যবসায়ী প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ ও এর সুষ্ঠু ব্যবহার করার প্রক্রিয়াকে অব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থায়ন বলে। তাহলে আমি এখানে বলে ফেলেছি যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি, বলতো কেউ একজন? সেবা দান। স্যার জনগণকে সেবা দেওয়া। জনগণকে সেবা দেওয়া, মুনাফা অর্জন নয়। কিন্তু তাদের জন্য এই এই যে সেবা দিতে গেলেও কিন্তু অর্থের দরকার। সুতরাং এই যে তাদের একজন আর্থিক ব্যবস্থাপকের মূল দায়িত্ব হচ্ছে যে সে এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থ কোথা থেকে আসবে, কি উদ্দেশ্যে তারা ব্যয় করবে, সঠিকভাবে জনগণের কল্যাণের জন্য ব্যয় হচ্ছে কিনা, এই সব কিছু দেখাশোনা করাও কিন্তু একজন আর্থিক ব্যবস্থাপকের কাজ। আচ্ছা, এরপর আমরা চলে যাব ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় অর্থায়ন কি? তাহলে বলছে যে এটা কিন্তু আমাদের অর্থায়নের যে স্বরূপ তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যবসায় অর্থায়ন করা। তাহলে ব্যবসা অর্থায়ন বলতে একটি ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা করতে কি পরিমাণ মূলধনের প্রয়োজন, কোন কোন উৎস থেকে তা সংগ্রহ করা হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে তাকেই বোঝায়। অর্থাৎ বিজনেস করতে গেলে যে অর্থের দরকার হবে, কোন কোন খাত থেকে সেই অর্থটা আমরা সংগ্রহ করব এবং কোন কোন খাতে সেগুলো বিনিয়োগ করব, ইনভেস্ট করব। এখানে ব্যয় না, এখানে বিনিয়োগের কথা বলা হবে, বিনিয়োগ করব, সেই সকল বিষয়কে আলোচনা করাটাই হচ্ছে কি আমাদের ব্যবসা অর্থায়ন। আচ্ছা, কেউ একজন স্ক্রিনশট দিয়ে রেখো। তারপর হচ্ছে কি আমাদের এই ব্যবসা অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা তো বলেছি আমি, যে আমাদের প্রফিট অর্জন করা, না বলি নাই? তো ব্যবসা অর্থায়নের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমাদের যে অর্থ থাকবে বা কোথাও কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করব, সংগৃহীত অর্থগুলোকে সব থেকে লাভজনক প্রকল্পে বা ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ব্যবসা অর্থায়ন। আর এই ব্যবসা অর্থায়নকে আমরা ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায় আর যৌথ মূলধনী ব্যবসায়। অংশীদারি এক মালিকানা ব্যবসায় কি, অংশীদারি ব্যবসায় কি, যৌথ মূলধনী ব্যবসায় কি, এগুলো তোমরা জানো, এগুলো একটু তারপরে বই থেকে পড়ে নিতে হবে। নেক্সট আমি চলে যাব হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক মানে কি? যেটা একটা দেশের সীমানা পেরিয়ে অন্য দেশের সীমানায় যদি আমরা কোনো বিজনেস করি বা অর্থায়ন করি অন্য দেশ থেকে, সেটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। তাহলে সংজ্ঞাটা হচ্ছে কি, আন্তর্জাতিক অর্থায়ন বলতে একটি দেশের আমদানি ও রপ্তানি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইত্যাদি নিয়ে আলোচনাকে বোঝায়। তিনটি বিষয়, কয়টি বলেছি? একটি হচ্ছে আমদানি রপ্তানি আর বৈদেশিক মুদ্রার বিনিময়, মনে থাকবে না? আমদানি রপ্তানি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ে আলোচনাকেই আন্তর্জাতিক অর্থায়ন বলে। তাহলে আন্তর্জাতিক অর্থায়ন বলতে একটি দেশের আমদানি রপ্তানি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইত্যাদি নিয়ে আলোচনা করাকে বোঝায়। আচ্ছা, কিভাবে আন্তর্জাতিক অর্থায়ন কিভাবে আমরা করতে পারি? দেখো, এখন বর্তমান বিশ্ব কিন্তু একটা আমরা কি বলি গ্লোবাল ভিলেজ, একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। তোমার হাতের মুঠোয় সারা বিশ্ব। তুমি সার্চ দিলে, নেটে সার্চ দিলে সব দেশের তথ্য যে কোনো সময় পেয়ে যাচ্ছ। আবার তুমি বিজনেস করতে পারছো ঠিক একই ভাবে, তুমি এখানে বসেই কিন্তু আমেরিকার শেয়ার বাজার থেকে শেয়ার ক্রয় করতে পারছো। যে কোনো দেশের শেয়ার বাজার থেকে তুমি চাইলেই নিয়ম মেনটেন করে শেয়ার ক্রয় করতে পারছো, বন্ড ক্রয় করতে পারছো। তাহলে এই যে আমি একটি দেশ বাংলাদেশে বসে বাইরের কান্ট্রির সাথে আমি কি করতে পারি, বাইরের কান্ট্রির শেয়ার ক্রয় করতে পারছি, বন্ড ক্রয় করতে পারছি, তখন এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক ব্যবসা। আবার যে সকল মেশিনারি বাংলাদেশে নাই, সেই সকল মেশিন যদি আমরা বাইরের কান্ট্রি থেকে নিয়ে আসি, আমাদের যেমন আমরা ইলিশের কথা বলেছিল একজন, ইলিশ আমরা বাইরের কান্ট্রিতে বিক্রি করছি, এটাও আন্তর্জাতিক বিজনেস। তারপরে হচ্ছে খাদ্য সামগ্রীর কথা বললাম ইলিশ দিয়ে, তারপরে কাঁচামাল,
ঔষধ, পেট্রোলিয়াম, এগুলা যদি আমরা যখন আমদানি করি বা রপ্তানি করি, আমরা পাট রপ্তানি করি, আমরা আর কি রপ্তানি করি বলতো? বাংলাদেশ থেকে আরেকটা বড় বিষয় আছে যেটা আমরা বাইরের কান্ট্রিতে রপ্তানি করে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করি, কে বলতে পারবা? চাপাতি স্যার। চা না, আরেকটা আছে। হ্যাঁ, চাও বিক্রি করি আমরা। হ্যাঁ, পোশাক শিল্প। পোশাক শিল্প, রাইট। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত হচ্ছে পোশাক শিল্প। তারপরে আছে আমাদের ইলিশ মাছ, তারপরে আছে হচ্ছে আমাদের চা, বলেছো চা, এরপরে আছে আমাদের ছাগল, ব্ল্যাক গোল্ড, ছাগলের চামড়াটা বাইরের দেশে প্রচুর পরিমাণের চাহিদা। আরেকটা আছে, সেটা হচ্ছে চিংড়ি মাছ, ঠিক আছে? এগুলা কিন্তু আমরা বাইরের দেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে অর্থ অর্জন করি। আরেকটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পাট ও পাটজাত দ্রব্য, যদিও এটা বর্তমানে একটু ডিমোশন হয়েছে, কমে গেছে। তো এইগুলা হচ্ছে আমাদের আমরা কি করতে পারি, বাইরের দেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আরেকটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করার আরেকটি বড় খাত রয়েছে, সেটা হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স বুঝো? যারা বিদেশে চাকরি করে তাদের পাঠানো অর্থকেই রেমিটেন্স বলা হয়। সুন্দর। তাহলে বাইরের দেশে যারা আমাদের দেশ থেকে গিয়ে কাজ করছে, প্রচুর পরিমাণে অর্থ, তুমি চিন্তাও করতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বৃদ্ধি পাওয়ার একটা মানে বড় উৎস হলো এই রেমিটেন্স। যারা বাইরের দেশে কষ্ট করে, পরিশ্রম করে তারা আমাদের দেশে অর্থ পাঠাচ্ছে, সেই অর্থ দিয়ে কিন্তু বাংলাদেশ অনেক উন্নত হয়ে যাচ্ছে। সুতরাং বাইরের দেশ থেকে যে অর্থ আমরা কালেক্ট করছি, আমাদের দেশের নাগরিকরা গিয়ে বাইরের দেশে পরিশ্রম করে যে অর্থ আমাদের দেশে পাঠাচ্ছে, সেটাকে বলা হচ্ছে রেমিটেন্স। তাহলে অলরেডি আমরা অর্থায়নের স্বরূপ আলোচনা করে ফেলেছি। আর এবার এখন একক কাজ, সরাসরি যদি ক্লাসরুমে থাকতাম তাহলে এটা এখন বলতাম যে সরকারি অধ্যয়ন কেন গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। এখন আড়ির কাজ বলছে ব্যবসা অর্থায়ন ও সরকারি অর্থায়নের মধ্যে পার্থক্য, এটি তোমাদের বইয়ের 9 পৃষ্ঠায় আছে, সেটি পড়ে নিতে হবে। আর 2 নাম্বার হোমওয়ার্কটা আমরা আজকে দিচ্ছি না, কারণ এটা আমাদের কার্যাবলী থেকে, সো এটা বাদ। তাহলে 1 নাম্বার হোমওয়ার্কটা পড়তে হবে। স্যার আসসালামু আলাইকুম। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। ততক্ষণে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং হাসি আনন্দ লেখাপড়ার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।